বিদ্রোহীদের ধাক্কায় এবং একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এলওপির চেয়ারে বসলেন, তাকে সমর্থন জানিয়েছেন 58 জন বিধায়ক। এই মুহূর্তে সরাসরি তৃণমূল বিধায়ক শিউলি সাহা আমাদের সঙ্গে রয়েছেন, যার সঙ্গে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, দিদি দিদি এখানে রয়েছেন শিউলি সাহা সহ 58 জন বিধায়ক। তারা কিন্তু আজকে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন এবং অধ্যক্ষকে চিঠি দিয়ে তারা দাবি করেছেন যে বিরোধী দলনেতা হিসাবে তারা চান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা যেমন চেয়েছেন সেটা কিন্তু অধ্যক্ষ মেনে নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শিউলি সাহা, আমরা একটু কথা বলে নেব। দিদি, একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিদ্রোহের পথে হাঁটলেন কেন আপনারা? বাধ্য হয়েছে, বিদ্রোহ নয়। দল যা করতে পারেনি মানে বারবার নেত্রী দেখেছেন, মিটিং করেছেন, সই নিয়ে বিতর্ক, সিআইডি তদন্ত, এটাতে আমরা মনে করেছি যে আমরা সংখ্যাগরিষ্ঠ এমএলএ সবার সঙ্গে কথা বলেছি, আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে দাঁড়িয়ে আমরা আমাদের দলনেতা বিরোধী দলনেতা ঠিক করেছি এবং চিফ হুইপ হয়েছে একজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তো রাগ কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ নয়, দিদির হাতে আর দল নেই, দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গেছে। মানে এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল কংগ্রেস নেই? নেই 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 থাকলে কি সেদিন তিনি বলতেন উঠে দাঁড়িয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে হাততালি দিয়ে সম্মানিত করার? আমি জানি না কেন সেদিন বক্সিদাও হাততালি দিচ্ছেন, ববিদাও দিচ্ছে, আমিও দিচ্ছি, 80 বছরের বৃদ্ধ হচ্ছে সমুদ্রাও দিচ্ছেন, সবাই মিলে। আমি জানি না, আমার তো মনে হয়েছিল সেদিন গিয়ে যে এত কঠিন পরিস্থিতিতে যেসব কর্মীরা জিতিয়েছে, রক্ত ঘাম ঝরিয়েছে, যারা জিতে এসছি, যারা জিততে পারেনি, সেই 294টা বিধানসভার কর্মীদেরকে সম্মানিত করার কথা দিদি বলা উচিত ছিল হাততালি দিয়ে। আপনারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলের এই অবস্থা? নিশ্চিত তাই। দিদি যতদিন ছিল, আমরা প্রথমে 11তে এই 34 বছরের সিপিএমকে সরিয়ে দিদি এনেছেন, 16তে আমরা ম্যান্ডেট মানুষের কাছ থেকে পেয়েছি, 21-এ দেখতে পাচ্ছেন 16-র পর থেকে কিছু পর থেকে শুরু হলো, কথা বলার স্পেস নেই, অভিযোগ জানানোর স্পেস নেই, দিদি কোনো সিদ্ধান্ত বললে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বহু ক্ষেত্রে দিদি বলে দিয়েছে এটা করে দে, করা হয়েছে, তারপরে তাকে চেঞ্জ করে দিদির নির্দেশকে অমান্য করে আপনারা মনে করছেন যেটা বলেছে সেটাই হয়েছে। এটা কি মনে করছেন অন্ধ স্নেহ? দিদি বুঝতে পারবেন, দিদি একটু বোঝেন, একটু চেষ্টা করেন আমাদের কে না বকে না সরিয়ে দিয়ে আমাদের কথাগুলো যদি একটু শোনেন। আজও দিদিকে আমরা অভিভাবক ভাবি, এখনও দিদি আমাদের অন্তরে, দিদিকে শ্রদ্ধা একটুও কমবে না। দিদি একটু ভাবুক কি করছে। কিন্তু দিদি যাকে এক্সপেল করলেন, দল থেকে বহিষ্কার করলেন, তাকে আপনারা নেতা নির্বাচিত করলেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা মেনে নিতে পারবেন আপনি মনে করেন? আমি দিদিকে আপনাদের মাধ্যমে সামনে গিয়ে বলার সুযোগও নেই, তিনি শুনবেনও না। আমি আপনাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন দলে আসে সেদিন দলে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঋতব্রতকে দলে নেব কি না? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজ্যসভায় কারা যায়? আপার ক্লাসের মানুষ একদম। রাজ্যসভায় তাকে এমপি করে কে পাঠিয়েছিল? দলনেত্রী। আইএনটিটিউসির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কে করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার বিধায়ক কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এ কথা বললে হবে? আমি তো বুঝি না এই প্রশ্ন মানে তো তাকে পছন্দ করতেন, কিন্তু অন্যায় করেছেন বলে হয়তো সরিয়ে দিয়েছেন। আচ্ছা, অন্যায়টা কি করেছেন? তিনি এতবার তাকে পোস্ট দিলেন, তাকে রাখলেন, আর সে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব আসতেই সে খারাপ হয়ে গেল। অদ্ভুত কথা বলছেন। আমরা সবাই তো দিদির যা সিম্বল, তৃণমূল কংগ্রেসের সিম্বল, দিদির ছবি নিয়ে জিতেছি। দিদি যদি মেনে নেন এটাকে, আখরুজ্জামান কে? আপনারই তো বিধায়ক। শিউলি সাহা 6বার টিকিট দিয়েছেন আপনি, 4বার বিধায়ক হয়েছি, আপনারই সৈনিক। যার দল তাকে আপনি উপদেষ্টা করছেন, পুরনো দিনের লোক। তা আপনার মেনে নিতে আপত্তিটা কোথায় অন্ধ স্নেহ আপনার কাজ করছে? দাবি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো ওটা ওনার ব্যাপার। আমি শুধু বলবো, নেত্রীর
ভাবুন একবার, ভাবুন, একটু ভেবে চিন্তা নিন। বাবা প্র্যাকটিস করুন কি দিদি ভেবে সিদ্ধান্ত নিক, একটা ভাবা উচিত। আমি বলবো 80 জনের 60 জন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলছি, আজকের 80 জনের 60 জন এক রায় দিয়েছে। আর যারা আছে ওই 20 জন, না আমি এখন নামগুলো বলবো না, একটু আড়ালে গিয়ে জিজ্ঞেস করুন, তারাও একই কথা বলবে। সবাইকে নিয়ে থাকতে চাই, 80 জনই চলে আসুক, দিদি আমাদের পরামর্শ দিন, আমরা ফ্লোরে কাজ করব, বিজেপির বিরোধিতা করব, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। একেবারেই শিউলি সাহার দাবি যে 80 জনে চলে আসুন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করবেন। একেবারেই উজ্জ্বল শিউলি শাহ তৃণমূল বিধায়ক, তিনি স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলটা অনেক দিন আগেই বেরিয়ে গেছে। আমি এখান থেকে একটু প্রদীপদার কাছে আসব। প্রদীপদা, যে দলটা 15 বছর ধরে শাসন করলো, শাসক দল হিসেবে যে দলটা 15 বছর ছিল, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে দলের রাশটা আজ একেবারেই নেই। শিউলি সাহা যে কথাটা বলছেন অন্ধ স্নেহ, সেটাই কি কাল হলো তৃণমূলের? কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে, লোকটা জানলই না। বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে তার ইহকাল পরকাল গেল, লোকটা জানলই না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গত এতদিনের রাজনীতি, আমি তো মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মারা গেছে, মানে এইটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বালাসাহেব ঠাকরে মারা গেছিলেন, তারপরে বালাসাহেব ঠাকরের যে শিবসেনা সেটা কোনটা ভালো, বালাসাহেব ঠাকরের আদর্শকে ফলো করছে কিনা সেটা নিয়ে বালাসাহেব ঠাকরে কিছু বলতে পারবেন না, কারণ তিনি বেঁচে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, ইমিডিয়েট বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কার সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে এইখানে ঋতব্রত ব্যানার্জিরা বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা করছি, আর ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার গলাটা কেটে নিলেও আমার যে আওয়াজটা বেরোবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, উনি সুস্থ থাকুন, উনি তাড়াতাড়ি আমাদের কাছে, সারা পশ্চিমবঙ্গবাসী যারা এখনো 2 কোটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, 40% ওপরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিয়েছেন। ফলে আমি বলছি যে আজকে নির্বাচনের পরে, পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মানে বেশিরভাগ বিধায়ক তারা মমতা ব্যানার্জি কালীঘাট বাড়িতে গেছিলেন, মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে এগুলো ঠিক হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু পুরনো লোক থাকবে, আর আরেকদিকে নতুন যারা, তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল কংগ্রেসকে বেঁচে থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁচে থাকতে হবে। এই চিত্রনাট্য কালীঘাট বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলে এই চিত্রনাট্য হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক বলছে, সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া কেউ কিছু করেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কর্নার হচ্ছেন দলের মধ্যে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস টিম বি সেটাকে নামিয়ে দিয়েছেন। এই ঋতব্রত ব্যানার্জি তারা এখনো বলছেন, আপনি বহিষ্কার হয়ে যাওয়ার পরে কি করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা রাখবেন? কি করে বলেন যে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা লাইট পলিটিশিয়ান, যে তাকে আপনি বলছেন যে আপনি এক্সপেল করেছেন কিন্তু আপনাকেই আমরা মানি, আপনি আমাদের কাছে চলে আসুন। ফলে মমতা ব্যানার্জি তার নির্দেশের পথে তৃণমূল কংগ্রেসের যদি একজন বিজেপির কাছে যায় গুরুত্ব পাবে না, 60 জন মিলে বিজেপির কাছে গেলে গুরুত্ব পাবে। আজকে এই যে কথাবার্তাগুলো বলছে বিজেপির কথা, তারা লালকৃষ্ণ আদবানিকে মার্গদর্শক বলে, আজকে এরা বলছে পরামর্শদাতা। ফলে বিজেপি যখন একসঙ্গে 60 জন বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ, একজন করে গেলে গুরুত্বপূর্ণ হতো না। মমতা ব্যানার্জির চিত্রনাট্য, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে চাইছেন এভাবে। এখন আপাতত 208, ঠিক আছে, তারপরে আর কি কাউকে লাগে? সর্বগ্রাসী নীতিতে আমরা চলি না, আমরা তৃণমূলের মতো ভুল করি না। একের পর এক সিপিএম ভাঙিয়ে, কংগ্রেস ভাঙিয়ে দল বড় করি না। আমাদের যারা খেটেছে, যারা যে নেতারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাদের পথ ধরে আমরা চলেছি, সেই জয় এনেছি, সার্বিক জয়। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গবাসী যা আমাদের মুখের দিকে তাকিয়ে ভোট দিয়েছেন, তাই এই অপদার্থ চোরের দল থেকে আশাগুলোকে কেন নেওয়া হবে? এই চিন্তা কেন আসছে? মানুষকে কেন ভ্রম সৃষ্টি করছেন মনের মধ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বহীন সেটা বোঝা গেছিল কবে জানেন? 29 তারিখ যখন তার ভোট হচ্ছিল, তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলছিলেন আমার পোস্টার খোলা হচ্ছে। তারপরে আরেকবার শোনা গেল সেই রোদন, যখন 4 মে বলছেন মিথ্যা কথা
কথা বলেছেন, আমি পরিষ্কার বলছি, আমাকে মেরে বের করে দেয়া হলো, আমি জিতছিলাম 15,000-এ, এই উক্তিটা শুনবেন? এইটা হতে পারে? এতগুলো সিসিটিভি, এতজন মানুষ, উনি হার মানতে চান না, হেরেও হারতে চান না, দল শেষ হয়ে যাচ্ছে সেটাও মেনে নিতে চান না। দলের মধ্যে এই তো ছোট্ট একটা দল, তার আবার এ টিম বি টিম। এটা তার মানে এখন যে প্রতিনিধি এসছেন তিনি কোন দলের হয়ে এসছেন? নব্য তৃণমূল না পুরাতন তৃণমূল? এ তো অনেক প্রশ্ন, অনেক জটিল। দলটার জন্য এই প্রশ্নগুলো জাগে, তার কারণ নীতি, আদর্শ, সংগঠন, ক্ষমতা, এই চারটের মিলেমিশে যে একটা অবয়ব তৈরি হয়, সেখানে তৈরি হয়ে গেছিল পরিবারতন্ত্র, তাই পুরোটাই ভেঙে পড়েছে। আর সেখানে ছিল লালসাই, ক্ষমতা, ক্ষমতার বলে বাহুবলী সৃষ্টি করে কেবল টাকা তছরূপ আজও ধরা পড়ছে। শেষ পর্যন্ত সইজাল থেকে শুরু করে ইডির হানা, এবার ইডির হানা মানে প্রাথমিকের 32,000-এর চাকরি খাওয়ার টাকা, এইসব মাথায় আর মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না। তাই এবার ভাইপো আউট, দলের পুরনো কর্মীরা ইন। হবে না, পশ্চিমবঙ্গে এখন ভয় আউট, ভরসা ইন। একদম, মানে যে দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন 1998 সালের 1 জানুয়ারি, একেবারে যে দলটা তিনি তৈরি করেছিলেন 28 বছরের মধ্যে, সেই দলের ক্ষমতা তার হাত থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই চলে গেল। যেখানে শিউলি সাহা তৃণমূলও বলছেন যে অনেকদিন আগে এই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই পরিস্থিতি, একেবারে স্পষ্ট কথা শিউলি সাহা তিনি বলছেন। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই যে ছবি ধরা পড়লো, একেবারে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সমন দিতে তারা পৌঁছে গেলেন, যেখানে সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতেই ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেলেন। অরিন্দম আচার্য, দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে আজকে যে ধরুন মনে করুন আজকে 60 জন যদি গিয়ে থাকে, এবং এটা ধর্মনৈতিক সিদ্ধান্ত না রাজনৈতিক সিদ্ধান্ত, তারা চিন্তা করে থাকে। কিন্তু আমি এটা বলবো, মিস্টার মেয়রের কথা 2023 সালে বলেছিলেন যে কণ্ঠ আমার রুদ্ধ আজি বাঁশি সঙ্গীত হারা, সেদিনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ওনার মনের বেদনা। আজকে আপনাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন চলে যাচ্ছে, অনেকে বলছেন বেঈমান, বিশ্বাসঘাতক, নানা রকম কথা, কিন্তু অন্য পার্টি যখন এসেছিল তখন বলেছিল অন্তরাত্মার ডাকে আমাদের কাছে এসছে, আমরা কি করতে পারি। আপনি আমাকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, ও তো হেজে মজে গেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যারা বলছে তাকে আমরা স্পিরিচুয়াল অ্যাডভাইসার হিসাবে রাখতে চাই, তাহলে আমি আপনাকে বলি যে আমি না প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আজকে সমুদ্রের ঢেউয়ের মতো যে আজকে দুর্নীতি আসছে, আজকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি, সে চরম স্বেচ্ছাচারিতা, দম্ভ এবং মানে অরিন্দমবাবু, ইতিমধ্যে এই সই জালিয়াতির ঘটনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার সমন পাঠিয়েছে সিআইডি তদন্তকারী আধিকারিকরা, আর এবার ইডি পৌঁছে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এইটা তো আজকে ইডি যে বলছেন, আমি আপনাকে একটা সোজা কথা বলি, কাকুর সময় যে ঘটনা ঘটেছিল সেখানেই তো স্পষ্ট ভয়েস পর্যন্ত পাওয়া গেছে। ইডি যে তদন্ত করছে, এটা পিএমএলএ অ্যাক্ট, এতদিন কেন হয়নি আপনি আমাকে বলুন। যে আজকে কাকুর যখন নাকি ভয়েস মেল এসে গেছে, আমরা হাইকোর্টে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সে ইজ ডাইরেক্টলি ইনভলভড ইন দিস কেস, এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করেনি? কি কারণে? মানে রাজ্য পরিবর্তন না হলে, আজকে শাসক দল যদি পরিবর্তন না হয়, তাহলে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি পর্যন্ত আজকে অ্যাকশন নিতে পারবে না। এটা হাস্যাস্পদ নয়? আজকে আমাকে বলুন, 50 জন কাউন্সিলর অ্যারেস্ট, সবচেয়ে খারাপ লাগছে বর্ধমানে এমএলএ, তারপর এবং সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 78 ইয়ার্স ওল্ড, তাকে আজকে অ্যারেস্ট করা হচ্ছে। কি আজকে দুর্নীতির দায়ে বিভিন্ন জায়গায় যে আজকে দুর্নীতির দায়ে অ্যারেস্ট হচ্ছে? আপনি কি বলতে যাচ্ছেন যে এক্স মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি এগুলো জানেন না? দেখুন, দুর্নীতি চারদিকে। মেয়র আজকে পদত্যাগ করতে চাইছে কেন? তার কাউন্সিলররা তো একের পর এক ধরাধর সমস্ত অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। শুধু দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। এই জায়গাটা সৃষ্টি হয়েছে কেন? কার হাত ধরে হয়েছে? সততার প্রতীক লেখা হতো তো আগে, তাই না? সেটা অনেক দিন মিলে মিশে কোথায় যে চলে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। এখন কেবল প্রতারণা চলেছে, এবং সেই কারণেই মানুষের বিশ্বাস চলে গেছে। আর এখন আপনি যদি বলেন যে ইডি সিবিআই সবাই তো ধরবে, অবশ্যই এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন যারা একটু রাজনীতি বোঝেন তারা বুঝে গেছেন অভিষেকের দিন শেষ। যুবরাজ এবার তার
স্বগৃহ একেবারে জেলে বন্দি হতে চলেছেন, তাই দল এখন তাকে ঝেড়ে সরিয়ে দিতে চাইছেন। এই ছাড়াই বাছাই করে হয় না, এটা পরিষ্কার বুঝতে হবে। হ্যাঁ। দলটা কিন্তু একদম এই নেই, জায়গা থেকে এটা আমি মানতে সামনে হবে। রাখতে চাইবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি বলেছেন শুনুন, তারপর আমি রিয়াকশনে আসছি। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি, এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়। প্রদীপ্ত মুখোপাধ্যায়, না, ইতিমধ্যে গাইডেন্স করে দিয়েছেন, এর আগেই একটা চিঠি লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমাদি যে তুমি ভাই এক্সপেলড, ফলে সেটা তুমি আগে মনে করো। আর অফিলিয়াদি জিজ্ঞেস করছিলেন যে এখানে তৃণমূলের প্রতিনিধি কার হয়ে এসছেন। আরে অফিলিয়াদি আপনি দেখতে পেলেন না কিছুক্ষণ আগে প্রদীপ চট্টোপাধ্যায় বলছিলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শেষ করে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটু শেষ করে নিই। অফিলিয়াদি আপনার সঙ্গে আমি বলি না, আপনি তিনবার বলেছেন। তোমার কাছেই আমি অফিলিয়াদিকে বলছি যে তিনবার অফিলিয়াদিকে বলতে দিয়েছেন। অফিলিয়াদির মধ্যে আমি একটা কথা বলি না, আপনি জিজ্ঞেস করলেন যে তৃণমূলের প্রতিনিধি যে এসছে সে নতুন না পুরনো। এই যে এতক্ষণ ধরে আপনি শুনলেন যে তৃণমূল কংগ্রেসের এটা চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র, তৃণমূল কংগ্রেসের প্ল্যান, এবং সেই প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই কৌশল। তাহলে এইটা তো নব্য প্রতিনিধি বলে দিয়েছে, তৃণমূলের নব্য প্রতিনিধি হচ্ছেন প্রদীপ চট্টোপাধ্যায়, ফলে আপনি খুঁজবেন না। দ্বিতীয় যে কথা, 58 জন সমর্থন করেছেন, যে লাফানিতে তারা লাফাচ্ছেন, বিজেপি দল কিন্তু অফিলিয়ে দিয়ে ওখানে বলে দিয়েছেন যে উচ্চ যিনি গৌতম বুদ্ধ নেয় তিনিও যেমন বলে দিয়েছেন যে আমরা দেখব, ভাববো, নব্য, ভালো বা এসব কিছু। তারপর বলেছেন দরজা বন্ধ, দরজা খোলা, কি সব কথা অফিলিয়ে দিয়েও বলেছেন। 208-এর বাইরে আমাদের কিন্তু আর কিছু নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শদাতা বলছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইছেন, তাহলে মনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এমন একজনের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, দল থেকে প্রতীক থেকে সাসপেন্ড করা হয়েছে। ভাই আপনার সঙ্গে আমি বলিনি, তাদেরকে যারা সমর্থন করলো বাকি 58 জন বিধায়ক, তাদের জন্য কি বলবে? সমর্থন তো 75% সমর্থন পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরে সমর্থন বেশ বেশ, আমি আলোচনায় আসছি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।